সম্মানিত দর্শক, আমন্ত্রণ চ্যানেল আই রাউন্ড টেবিল। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় নির্বাচনী আইন শৃঙ্খলা। নির্বাচনী আইন শৃঙ্খলা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি। স্বাভাবিক সাধারণ সময়ের আইন শৃঙ্খলার বাইরে নির্বাচনের সময় পৃথক আইন শৃঙ্খলার দিকে নজর দিতে হয় সরকারকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং নির্বাচন কমিশনকে। সেসব বিষয়ে আলোচনা হবে নির্বাচনী সার্বিক পরিস্থিতি নিয়ে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান জাতীয় নদী রক্ষা কমিশন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমার ডান দিকে আছেন ফজলুস সত্তার, লেখক, গবেষক ও সাংবাদিক। আমার বাম দিকে আছেন এস.এম. জহুরুল ইসলাম, সাবেক সচিব এবং রাজনীতিবিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরু করতে চাই ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে দিয়ে। নির্বাচনী আইন শৃঙ্খলা, স্বাভাবিক সময়ের আইন শৃঙ্খলা এবং নির্বাচনী আইন শৃঙ্খলার মধ্যে পার্থক্য থাকে। সে সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ডিপ্লয়মেন্ট থাকে, সশস্ত্র বাহিনীর সদস্যরাও থাকেন মাঠে। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠু স্বাভাবিকভাবে করার জন্য যেই আইন শৃঙ্খলা প্রস্তুতি নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষে, সরকারের পক্ষ থেকে, আপনি কেমন দেখেন? কেমন নেওয়া হয়েছে? এই প্রস্তুতি যথেষ্ট কিনা? যা শোনা যাচ্ছে পত্র পত্রিকায় বিভিন্ন সোর্স থেকে আমরা যেটা দেখি যে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। বিশেষ করে সেনাবাহিনীর সদস্যদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, যেটা আগে ঠিকমতো ছিল না। তারা যে কোনো সময় যে কোনো স্থানেই তারা এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটাকে ইউটিলাইজ করতে পারবে। এটা একটা ভালো দিক। কিন্তু আপনি যদি দেখেন যে 42,000 নির্বাচনী কেন্দ্র আছে, এই 42,000 নির্বাচনী কেন্দ্রে একই সাথে এই সকাল 7:30 থেকে বিকাল 4:30, তারপরেও নির্বাচনের অ্যাকচুয়ালি মারামারিটা বা গণ্ডগোলটা হয় কিন্তু ইলেকশনের রেজাল্ট যখন ট্যালি করে এবং গোনা, সেই সময় কিন্তু ব্যাপক হয়। আবার সকালের দিকেও হয়, যেখানে আপনার কেন্দ্র দখল করার একটা বিষয় হয়। এগুলির প্রস্তুতি নেওয়া হচ্ছে, ট্র্যাডিশনালভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু এবার সমস্যা হচ্ছে যে এবার কিন্তু মানুষজনের ভিতরের যে টেন্ডেন্সি, কিছুটা মারমুখী, কিছুটা মব সৃষ্টি হয়। এই মব যে সৃষ্টি হয়, এটা কি নির্বাচন কেন্দ্রের কাছে কি মব সৃষ্টি হবে? আমরা কিন্তু সেটা জানি না। তাছাড়া পুলিশের এই 5ই আগস্টের জুলাই আন্দোলনের সময় পুলিশ যেভাবে মানুষজনকে হত্যা করেছে বা পুলিশের সাথে অ্যাকচুয়ালি জনগণের সম্পর্কটা কিন্তু এখনও স্বাভাবিক না। পুলিশ কিন্তু এখন পর্যন্ত, তারা কিন্তু সন্ধ্যার পরে গ্রামের দিকে, পুলিশ কিন্তু গ্রামের দিকে থাকে না, তারা তাদের থানায় কিংবা ক্যাম্পে ফেরত যায়। সেই হিসেবে যদি আপনি দেখেন তাহলে নির্বাচনের নিরাপত্তা নিয়ে এক ধরনের থেকেই যায়, সন্দেহ থেকেই যায়। আমারও সন্দেহ আছে যে শেষ পর্যন্ত কি এরা পারবে কিনা। তারপরে এটা মোবাইল ফোনের যুগ, এক জায়গায় গণ্ডগোল হলে কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়াতে পারে, নানা রকমের সমস্যা কিন্তু আছে। আরেকটা বিষয় যেটা আমরা এই মারামারি, এটা মানে সেন্টার দখল করা, এইসব নিয়ে কিন্তু আমরা সবসময় আমরা চিন্তিত থাকি। কিন্তু আরেকটা বিষয়ও আছে, যেমন আপনি দিনের ভোট রাতে হয়ে গেল, খুব শান্তিপূর্ণভাবে 2018 সালের যে ইলেকশনটা হলো, সেটা কি হলো, সেখানে কিন্তু মারামারি হয় না, কেউ কিন্তু বুঝতেই পারে নাই। এটা কি আপনি কি বলবেন? এটা কি নির্বাচনের নিরাপত্তা? এখানে নির্বাচন কমিশন সেরকম নির্বাচন করবে না বলেছে। না, নির্বাচন কমিশন তো সবসময় বলে আসছে, এটা তো আমরা সবসময় দেখছি যে নির্বাচন কমিশনে যারা আসেন তারা কথায় খুব খুবই উস্তাদ থাকেন, কারণ তাদের জীবনের বহু অভিজ্ঞতা আছে কথা মালা দিতে পারেন। আসবো আপনার কাছে, আপনার ফজলুস সত্তার। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী আয়োজন আছে, কিন্তু কিছু কিছু জোট, বড় দুটি রাজনৈতিক জামায়াত এবং এনসিপি জোটের দাবি হচ্ছে সরকার এবং প্রতিষ্ঠানগুলো বিএনপি জোটের দিকে ঝুঁকে যাচ্ছে। আসলে কি তাই? আসলে ব্যাপারটা হলো নির্বাচন নিয়ে আমার মঞ্জু ভাই যেটা বললেন, তো আমি সেখান থেকে একটু শুরু করি। কারণ নির্বাচন কিন্তু শুধু নির্বাচনের দিনে ভোট দেবে ব্যাপারটা তা না। এটা হলো একটা এনভায়রনমেন্টের ব্যাপার, ভোটের দিনে একটা এনভায়রনমেন্ট এবং পোস্ট মানে ইলেকশন
এনভায়রনমেন্ট। এবং এই ক্ষেত্রে যেটা হলো মানুষকে নির্ভয় হতে হবে যে সে ভোট দিতে পারবে এবং কোনো দলকে ভোট দিতে গিয়ে তাকে বাধার সম্মুখীন হতে হবে না বা ভোটের পরবর্তীতে তাকে আক্রান্ত হতে হবে না, ক্ষতিগ্রস্ত হতে হবে না। এবং প্রশাসন নিরপেক্ষভাবে এই ভূমিকাটা পালন করবে। এখন এই ক্ষেত্রে আমরা এ পর্যন্ত যে পরিবেশটা দেখছি, যে পরিবেশটা হলো যে এখনও পর্যন্ত মানুষের ভিতরে এক ধরনের ভয় রয়ে গেছে। কিভাবে ভয়? যে নির্বাচনের তারিখ ঘোষণা করার পরও, তফসিল ঘোষণা করার পরও একজন প্রার্থী আমাদের এখানে হত্যার শিকার হলেন এবং তিনি আগেই বলতেছিলেন যে আমার জীবনের উপর হুমকি আছে, কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাকে রক্ষা করতে পারেনি। এগুলো একটা দিক। দ্বিতীয়ত যে জিনিসটা হলো যে আমরা বলছি, এরপরে আমরা যেটা হলো দেখলাম সর্বশেষ যেটা হলো বিএনপির মোসাব্বির হত্যাকাণ্ড। তো এর মধ্য দিয়ে আমরা যেটা দেখছি যে মানুষের ভিতরে যে আতঙ্কের বিষয়টা আছে, কিন্তু সবচেয়ে বড় আরেকটা আতঙ্ক আমার কাছে মনে হয় যে আমরা যে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান করলাম, সেই গণঅভ্যুত্থানের সময়কালে অনেক অস্ত্র বেহাত হয়ে গেছে। সেই অস্ত্রগুলো কাদের কাছে চলে গেছে, কাদের হাতে আছে, সেগুলো আমরা জানি না। যারা ফ্যাসিস্ট সরকারের সাথে যারা জড়িত ছিল তাদের অনেকেরই বৈধ এবং অবৈধ নানা অস্ত্র ছিল, কিন্তু সেই অস্ত্রগুলো কিন্তু এখনও পর্যাপ্ত সংখ্যক উদ্ধার হয়নি। এবং এখানে যেটা হলো পুলিশের যে ভূমিকা, পুলিশ প্রোঅ্যাক্টিভ রোল প্লে করছে না, যেটা আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে ধরনের সক্রিয় ভূমিকা পালন করা দরকার সেটা করছে না, বরং একদম পুলিশের মধ্যে এক ধরনের নিষ্ক্রিয়তা রয়ে গেছে। এর পাশাপাশি আমরা দেখছি যে প্রশাসনের কিছু কিছু ব্যক্তি তারা অতি উৎসাহী হয়ে তারা নিজেদেরকে কোনো দলের সাথে নিজেদেরকে অ্যালাইন করার চেষ্টা করছে। আমি পার্টিকুলারলি কোনো দল, সেটা বিএনপি বা জামাত বা অন্য ওভাবে আমি বলছি না, কিন্তু আমরা যেটা দেখতে চাই যে প্রশাসনের লোকরা তারা নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবে। তারা নিজেদেরকে কোনো দলের স্পেসিফিক কোনো দলের সাথে তাদেরকে অ্যালাইন করবে না। তাদের কমিটমেন্টটা হলো একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ক্ষেত্রে। সেই জায়গাটায় এখনও অনেক ক্ষেত্রে ঘাটতি রয়ে গেছে এবং এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে এই এত বড় একটা গণঅভ্যুত্থানের পরে এখনও কিন্তু আমাদের প্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গায় পুরানো যে ফ্যাসিবাদী সিস্টেম এবং তাদের তৈরি প্রশাসন তারা রয়ে গেছে, সেখানে কিন্তু বড় ধরনের কোনো পরিবর্তন আসে নাই। কাজেই তারা একটা সুস্থ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে সেটাও আমরা বলতে পারছি না। ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে এস.এম. জহুরুল ইসলাম। নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আপাতত প্রচেষ্টাটা খুব জোরদার দেখছি, তবে আশ্বস্ত হওয়ার মতন এখনও পরিস্থিতি উদ্ভব হয়নি। এখনও পক্ষে বিপক্ষে অনেক কথা হচ্ছে। এগুলো ক্রমাগতভাবে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তাদের উপরে চাপ সৃষ্টি হচ্ছে। আশা করি ইনশাল্লাহ তারা সবগুলো প্রতিপক্ষ রাজনৈতিক দলের পালসটা ফিল করে তারা সর্বাত্মক চেষ্টা নেবেন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্ভরযোগ্য পর্যায়ে নিয়ে আসবেন এবং আমাদেরকে আশ্বস্ত করবেন, জাতি হিসেবে সবাইকে, ভোটারদের আশ্বস্ত করবেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আশ্বস্ত হবেন, যারা ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করবেন, প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার যারা আছেন, যারা প্রত্যেকটা দলের আপনার যাদের থাকবে, এজেন্ট থাকবে, তাদের যাতে হস্তক্ষেপ ছাড়া তারা পরিপূর্ণ আস্থার সাথে দায়িত্ব পালন করতে পারে, কোনো বিতর্ক ছাড়াই, এরকম পরিস্থিতির সৃষ্টি করতে সবাই আগ্রহী হয়ে উঠবেন, এটা আমার ধারণা। তারপরে যেটা হলো যে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা ভোট উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত করা হয়, যেমন সেনাবাহিনী আছে, আনসার বিডিপি আছে, বিডিআর আছে এবং কোস্টগার্ড আছে, এই বিভিন্ন যে বাহিনীর সদস্যরা আছেন তাদেরকে সুশৃঙ্খলভাবে যদি আমরা পরিচালিত করতে পারি উইথ ভেরি কনস্ট্রাকটিভ ব্রিফিং, তাহলে আমার মনে হয় ইফ দে ফলো দি গভর্নমেন্ট ডিজায়ার অ্যান্ড দে কমপ্লাই উইথ দি গভর্নমেন্ট ইনস্ট্রাকশনস, তাহলে আমার মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতিটা অনেকখানি শান্ত হয়ে আসবে আর নির্ভরযোগ্য হবে ইলেকশনের জন্য।
যে জিনিসটা আমি পার্সোনালি ফিল করি, অতীতে তো আমি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেছি, এবং সেই দায়িত্ব পালনকারীর একটা উল্লেখযোগ্য ঘটনা মনে হয় সাংবাদিক হিসেবে আপনার নলেজে আছে, সেটা আমি রিপিট করতে চাই না, বিকজ ওয়ান অফ দি ভেরি রিমার্কেবল ক্যান্ডিডেট হ্যাড টু বি অ্যারেস্টেড। তো এরকম ঘটনা, এরকম সৎসাহস যদি আমাদের ফিল্ড পর্যায়ের প্রশাসকরা দেখাতে পারেন, তাহলে সেটা আমি মনে করি পিসফুল ইলেকশনের জন্য খুব সহায়ক হবে। আর একটা জিনিস বলি, আমাদের সব থেকে বড় সমস্যা হলো যে হাতে হাতে মোবাইল ফোন চলে গেছে। এর ফলে আমরা ভালো মেসেজ যেমন কমিউনিকেট করতে পারি, তেমনি রং মেসেজও কমিউনিকেট করতে পারি টু দি পিপুল হু আর রং ডুয়ার্স। তো সেই ক্ষেত্রে আমাদেরকে মনে হয় মোবাইল ফোনগুলো সেদিন যদি সুইচ অফ করা যায়, যেটা আমাদের ইলেকশনের সময় করা হয়েছিল 2001-এ, জাস্টিস লতিফুর রহমান ওয়াজ দি চিফ অ্যাডভাইজার অ্যাট দ্যাট টাইম, আমরা ওইটা করেছিলাম। মোটরসাইকেল চলাচল মুভমেন্ট বন্ধ করে দিয়েছিলাম, মাইক্রোবাস চলাচল বন্ধ করে দিয়েছিলাম, বাস চলাচল বন্ধ করে দিয়েছিলাম, বিকজ ক্রিমিনালস ইন দোজ days possessed faster vehicles than the law enforcing agencies. এটা একটা বড় হেডেক ছিল আমাদের জন্য। তো এইটা করে দেওয়ার ফলে তারা কিন্তু ভার্চুয়ালি দে বিকেম ক্রিপলড। আর ভোট মার্সেনারিজ ফ্রম আউটসাইড দি এরিয়াস কনস্টিটিউয়েন্সিস, তারা কিন্তু আসে ভাড়াটিয়া ভোট দেওয়ার জন্য। যেমন আমি লক্ষ্মীপুরে ছিলাম রামগতিতে, ওখানে ইলেকশনটা কিন্তু ডিফার করা হয়েছিল কয়েকটা সেন্টারে। দিয়ে এই সেন্টারগুলো থেকে মোটামুটিভাবে চর তজুমুদ্দিনের একটা অংশ এবং আমাদের রামগতির দুইটা অংশ মিলে একটা বাংলাদেশের বৃহত্তম একটা গুচ্ছগ্রাম করা হয়েছিল, যেখানে 1200 ফ্যামিলি ওখানে লোকেট করা হয়েছিল, রিসেটেল করা হয়েছিল। ওরা এই ভোলাতেও যেত এবং রামগতি এদিকে লক্ষ্মীপুরে চলে আসতো, এবং সেখানে এসে তারা ওই ভোটের দিন কামাই করতো আর কি। এটা ছিল তাদের। ধন্যবাদ আপনাকে। সেটা আমি বলি, ডক্টর সাদাত যখন ছিলেন হোম সেক্রেটারি, উনি হেলিকপ্টার দিয়ে একটা অপারেশন করলেন বিডিআর দিয়ে, এবং ওইটার একটা দারুণ এফেক্ট হয়েছিল। ওখান থেকে যারা ভোট মার্সেনারি হিসেবে কাজ করে তারা ওই এরিয়া থেকে পালাই গেছিল। ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে মঞ্জুর আহমেদ। এরকম সাহস দেখাতে হবে। নির্বাচনের দিনের আইন শৃঙ্খলা একরকম, নির্বাচনের পূর্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি একরকম। আমরা কিন্তু রাজধানীতে এবং ঢাকার বাইরেও অস্ত্রের প্রকাশ্য উপস্থিতি দেখছি। এই পরিস্থিতিগুলো অবৈধ আগ্নেয়াস্ত্রের যে উপস্থিতি সেটা প্রমাণ দিচ্ছে। তাহলে নির্বাচন দিনের আইন শৃঙ্খলার আগে তো নির্বাচন পূর্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা দরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে সশস্ত্র বাহিনীরও, তারপরেও উল্লেখযোগ্য কিছু কোনো খবর পাওয়া যাচ্ছে না। আচ্ছা দেখেন, যে গত সরকারের সময়, শেখ হাসিনা সরকারের সময়, তার যত এমপি এবং প্রভাবশালী রাজনীতিবিদরা ছিলেন, তাদের কিন্তু অনেক অস্ত্র ছিল। সবগুলি অস্ত্র কিন্তু অ্যাকচুয়ালি বৈধ। একজন এমপির 8-10টা অস্ত্র ছিল, তার নিজের অস্ত্র ছিল, রিভলভার টু রাইফেলস, তার ড্রাইভারের ছিল, তার এপিএসের ছিল, তার বডিগার্ডের, সব মিলাই কিন্তু বড় একটা অস্ত্রের ছিল ভান্ডারি বলবো এক একজন এমপি, এক একজন পলিটিশিয়ান সেই আমলে। সেই বৈধ অস্ত্র আপনি উদ্ধার করেন না কেন সবার কাছ থেকে? যে বৈধ হোক, অবৈধ হলে তো সে জেলে যাবে, অবৈধ অস্ত্র তো আর সে দেবে না, বৈধ অস্ত্র আপনি নিয়ে নেন। এইখানে আপনি যদি এগুলি করতে হয় তাহলে আরও কতগুলি স্টেপ আছে মানুষের ভিতরে। যে আপনি দেখতেছেন যে ইলেকশন মানে কিন্তু ভোটার, সব ভোটারের জন্য ভোট দিতে পারে। এই জায়গায় যেসব লোকজন আছে আওয়ামী লীগের যারা ভোটার, তারা কি ভোট দিতে পারবে? তারা কি ওখানে নিরাপদ বোধ করবে? তাদের কি গ্রেপ্তার করা হবে না ইলেকশনের দিন বা ইলেকশনের আগের দিন, ইলেকশনের সময়? এ ধরনের কি কোনো নিশ্চয়তা আছে? যারাই আওয়ামী লীগের এই ছিল, সমর্থক ছিল, তাদের প্রত্যেকেই কিন্তু ভয়তে ভয়তে থাকে। তারা কি ইলেকশনের দিন ভোট কেন্দ্রে যাবেন কি না সেই নিশ্চয়তা তো আপনি দিতে হবে। তারা তো ভোটার। তাই সেই বিষয়ে আপনি কি করছেন? আপনি কিন্তু সেই বিষয়ে কোনো
অ্যাড্রেসই করতেছেন না, যে মানে সরকার কোনো অ্যাড্রেস করতেছে না যে না তোমরা সবাই নির্ভয়ে এসে ভোট দেবা, তোমাদেরকে মামলা মোকদ্দমা যা কিছুই থাকুক না কেন ইলেকশনের দিন কাউকে গ্রেপ্তার করা হবে না, কাউকে গ্রেপ্তার করা হবে না। এই ধরনের অ্যাসুরেন্স থাকলে ভোটার উপস্থিতি বেশি হবে। কারণ কি ভোট হচ্ছে একটা গণতান্ত্রিক অধিকার। এই গণতান্ত্রিক অধিকারকে যদি ক্ষুণ্ণ করা হয়, যেমন অলরেডি ক্ষুণ্ণ করা হয়েছে, যে আওয়ামী লীগের যারা 3-4 কোটি ভোটার আছে তাদের কোনো চয়েস নাই, আপনি তাদের কোনো চয়েস দিচ্ছেন না, আওয়ামী লীগের কোনো প্রতীকও থাকবে না, তারা কাকে ভোট দিবে, তারপরে ধরেন বন্ধের মধ্যে ভালো যে কজন ভালো ক্যান্ডিডেট আছে দিবে, কিন্তু সেখানে কি তারা নিরাপত্তা বোধ করবে কিনা এই একটা বিষয় কিন্তু রয়ে গেছে। আর যেভাবে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটতেছে, মানুষের ভিতরে যে টেনশন হচ্ছে, মব হচ্ছে, কিন্তু মব সৃষ্টি করে ফেলে। আপনি দেখেন যে সরকার কতটা দুর্বল। যে প্রথম আলো, ডেইলি স্টার কতজন লোকে পড়াইছে, 100 লোকরে তারা ঠেকাইতে পারলো না। সেখানে যদি সেন্ট্রাল লুট করে আপনি কী করবেন? আপনি তো কত 42,000 সেন্টার, 42,000 সেন্টারে আপনি যে পুলিশ মিলিটারি সব কিছুই দেন, তারপরে তো এই মবের এগেনস্টে কিছু করা যাচ্ছে না। মবকে তো এনকারেজ করা হচ্ছে, বলা হচ্ছে যে এটা কি প্রেশার গ্রুপ। মব ধরা পড়ছে ধানমন্ডিতে, ধরা পড়ছে, সেই মবকে যায় আপনার ওই যে ওর নাম কি, যে সে একটা ক্যান্ডিডেট হান্নান মাসুদ, মবকে ছাড়াই নিয়ে মবের লোকজনকে ছাড়াই নিয়ে চলে আসলো। আপনার কিছু কিছু ইন্ডিকেশন আছে কোনো উন্মত্ত জনতা, তো উন্মত্ত জনতা যদি আপনার সেন্টারই করে, সেই জন্য আরও বেশি স্ট্রং হওয়া উচিত ছিল এই সরকারের, যে সরকারকে ভয় পাইতে হবে, অপরাধীরা যেন ভয় পায় যে হ্যাঁ আমি এটা করলে এটা একটা কনসিকুয়েন্স আছে। আপনাকে ধন্যবাদ। ফজলুল সত্তার, মবের কথা বলেছেন, আওয়ামী সমর্থকদের ভোটের কথা বলেছেন, তাদের নিরাপত্তার কথা বলেছেন, এ বিষয়ে কি কোনো উদ্যোগ দেখছেন? আমি প্রথমত যেটা বলি যে আমি মঞ্জু ভাইয়ের সাথে এক জায়গায় দ্বিমত পোষণ করি, তা হলো যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে, যারা গুম খুনের সাথে জড়িত অভিযুক্ত, তাদেরকে যেটা হলো আপনি কিভাবে বলবেন যেটা হলো যে আপনি ভোট দিতে আসেন আপনাদেরকে অ্যারেস্ট করা হবে না, তো তারা তো আরও নির্বাচন বানচাল করে দেবে। কাজেই তাদেরকে এই সুযোগ দেওয়ার কোনো অবকাশ নাই। আর দ্বিতীয়ত যে ব্যাপারটা যেটা হলো আসছে, যে একটা মঞ্জু ভাই এক ধরনের কথা বলেছে যেটা হলো যে আওয়ামী লীগের একটা ভোটার সংখ্যা যাই হোক, কেউ বলছে 30%, কেউ 8%, আবার কেউ যে আওয়ামী লীগের এত গুম খুনের পরে তাদের কতজন ভোটার আছে, সেটা কত পার্সেন্ট লোক এখনও এই গুম খুন গণহত্যাকে সাপোর্ট করে, সেটা মানে এটা তো আসলে ওইভাবে যাচাই করে দেখা যাবে না। কিন্তু একটা জিনিস যেটা হলো একটা দল তারা এদেশে গণহত্যা করেছে, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী যারা 1400-র বেশি লোককে হত্যা করেছে। এর বাইরে অনেক লোক এখনও নিখোঁজ আছে, আমরা সঠিক সংখ্যা জানি না, এবং আহত সংখ্যা প্রায় 25-30 হাজার লোক আহত হয়েছে। এত বড় গণহত্যার পর তারপর কিন্তু আওয়ামী লীগ আজ পর্যন্ত কোনো দুঃখ প্রকাশ করেনি। তারা এটা বলছে যে এটা হলো একটা প্ল্যান ওয়েতে তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে, যেন একটা কু করা হয়েছে, হ্যাঁ, সামরিক বাহিনীর সহায়তা নিয়ে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, ব্যাপারটা যেন এরকম। তো এরকম একটা দল পৃথিবীতে কোনো দেশেই এরকম যে গণহত্যা করার পর কোনো দলকে তাকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে অন্তত আমার জানা নেই। হ্যাঁ, ইটালিতে যেটা হয় নাই, জার্মানিতে হয়নি, অনেক দেশেই হয়নি। তো আপনি যেটা হলো আগে তাদের যারা গণহত্যার সাথে জড়িত তাদের বিচার হোক, সেই জায়গা বিচারের পরে তারপরে বাকিটা ফয়সলা হবে। সে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে সে দেশে আসতে পারবে কি না, সে রাজনৈতিক প্রক্রিয়ার ভিতরে ভূমিকা রাখবে কিনা সেটা। আর আওয়ামী লীগের যারা সমর্থক, যারা কোনো গুম খুন হত্যা এই সমস্ত ঘটনার মধ্যে নাই, তাদের তো দে হ্যাভ দ্য লিবার্টি টু কাস্ট দেয়ার ভোট, তারা তাদের মতো তারা ভোট দেবে। তিনি একটা প্রতীকের কথা বলেছেন, তাদের প্রতীক নাই। হ্যাঁ, তাদের প্রতীক এখন যেটা হলো আপনি যদি বলেন যে হিটলারের যে পার্টি ছিল তার প্রতীক কী, মুসলিনি পার্টির তার প্রতীক থাকলো না, একই কথা তো। সে তো এত বড় গণহত্যা করেছে, যে হাজার হাজার লোককে আহত করেছে, প্রকাশ্য দিবালোকে মানুষকে খুন করেছে, তারপরে যেটা হলো রেবের মাধ্যমে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেগুলো সেগুলো করেছে। তো সেগুলোর তো বিচার হতে হবে। এটার জন্যই তো একটা গণঅভ্যুত্থান হয়েছে এদেশে আপনি একটা গণঅভ্যুত্থান মানে যেটা হলো আপনি বিপ্লব বলেন, গণঅভ্যুত্থান বলেন, এটা তো কি মানে হাইয়েস্ট উইল অফ দ্য পিপল। তো পিপল তো ম্যান্ডেট দিয়ে দিচ্ছে যে তারা এই আওয়ামী লীগকে দেখতে চায় না, এই শাসনকে দেখতে চায় না, এই দলকে দেখতে চায় না। কাজে আপনি নতুন করে তাকে এখানে নিয়ে এসে জোর করে যেটা হলো আপনি কৃত্রিমভাবে তাকে বসাবেন কেন? তাকে তো তাকে একটা প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। প্রথমত তার বিচার হবে,
তারপরে যারা ঠিক আছে লঘু অপরাধ যারা করেছে তারা হয়তো পিস অ্যান্ড রিকনসিলিয়েশন একটা প্রক্রিয়ার মধ্যে আসতে পারে তাদের ভুল স্বীকার করলে, তারপরে তাদেরকে সাধারণ ক্ষমার প্রশ্ন আসতে পারে। কিন্তু সেটা না হওয়া পর্যন্ত এতগুলো মানুষকে হত্যা করার পরে, শিশু থেকে শুরু করে বৃদ্ধ, যুবক, তরুণ, এদেরকে হত্যা করার পরে তারপরে তাদেরকে আপনি যেটা হলো রাজনীতি করার অধিকার দিবেন, তাহলে রাজনীতি কিসের জন্য? ধন্যবাদ তো আপনাকে। যেখানে মানুষ অনুপস্থিত সেখানে কি? এস এম জহুরুল ইসলাম, আমরা নির্বাচনের আইন শৃঙ্খলা বিষয়ে কথা বলছিলাম। হ্যাঁ, জি। তো আমি আপনার কথা শুনেছি, ওনার কথা শুনছি। আসলে পৃথিবীর কোনো দেশে কোনো ক্রিমিনালকে ফ্রি মুভমেন্টের কোনো দেওয়া হয় না, গ্যারান্টি দেওয়া হয় না, যতক্ষণ না পর্যন্ত তারা কোর্টে আত্মসমর্পণ করছে, তাদের অস্ত্র সমর্পণ করছে, করে বিচারের সম্মুখীন হচ্ছে। বিচারে তারপরে যদি তারা নির্দোষ প্রমাণিত হয়, তাহলে তো এটা তখন স্টেটই গ্যারান্টি দিবে তাদের মুভমেন্টের জন্য। অতএব আপনি যে কথাটা বলছেন যে 30% লোক, আমি বলি 30% যদি আওয়ামী লীগ ভোট পেয়ে থাকে, 30%ই কিন্তু আওয়ামী লীগের নয়। বিএনপি যদি 50% ভোট পেয়ে থাকে, তাহলে সবাই যে বিএনপি মানে মানে লিডার বা ওয়ার্কার বা অ্যাক্টিভিস্ট, তারা অনেকে ফলো করতে পারে, তাকে সাপোর্ট করতে পারে, এরকম ঘটনা আছে। তা আপনি এই যে 30% লোককে আমরা একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবো যে ইউ উইল বি মুভিং ফ্রিলি, তাদের কাছে প্রচুর অস্ত্র আছে, দে হ্যাভ লুটেড, প্লান্ডার্ড arms, and they have also possessed licensed gun. From whom? From the fascist government, because they wanted to eliminate all opposition. Their policy was to annihilate, eliminate, exclude the opponents from all kinds of election process, and they want to retain power, perpetuate their power eternally. এটা তো হতে পারে না। This cannot be the system of governance. তা আমি মনে করি যে আপনি যে দাবি করে বলতেছেন তাদেরকে ভোট দিতে হবে, ওই অপরাধ থাকা সত্ত্বেও, অস্ত্রের মামলা থাকা সত্ত্বেও, মানে তাদের গুম খুমের মামলা থাকা সত্ত্বেও, দিস ইজ টোটালি অ্যাবসার্ড, অ্যান্ড দিস ইজ কনফিউজড সেন্স অফ মোরালিটি, পিওর দিস ইজ কনফিউজড সেন্স অফ মোরালিটি। এটা আমরা উই ক্যান নট রিকমেন্ড, উই ক্যান নট স্ট্যান্ড বাই ইট। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভেরি আমি মাচ। কি একটা মিনিট পাবো? 1 মিনিট করে সবাই এক বলবো। মিনিটে আমি বলি যে দেখেন, এই যে 3-4 কোটি বলা হচ্ছে, এটা সবাই তো অপরাধ করে নাই। হয়তো তারা আওয়ামী লীগকে ভোট দিছে, সবাই তো অপরাধী হইতে পারে না 3-4 কোটি লোক। একটা সুনির্দিষ্ট একটা অংশ যারা পলিটিক্যাল পাওয়ারকে ইউজ করে মানুষের উপর অত্যাচার করছে, লুটপাট করছে, তাদেরকে আপনার ইলেকশন প্রসেস থেকে বাইরে রাখেন। আপনার একটা মনে থাকার কথা, এবডো আইন বলে একটা আইন ছিল, ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার, এটা 1959-এ। সেই আইনের মাধ্যমে যারা পলিটিক্যাল অফিসকে ইউজ করে অপরাধ করছে, তাদেরকে আপনার সকল রকমের ইলেকশন থেকে আপনি তাদেরকে কিন্তু ব্যান করে দিতে পারেন। যদি ব্যান করে দেন, যেমন যারা মনে করেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেসব আওয়ামী লীগ বা স্বেচ্ছাসেবক লীগ কিংবা এই যে আপনার এই জাতীয় পার্টি যারাই করছে, তাদেরকে আপনার এবডো আইনে ফেলাই দেন, এগুলি সব বাদ হয়ে যাবে। তারা কোনো রকমের জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচনে আসতে পারবে না, এমনকি তারা স্কুল কলেজের যে বোর্ড, যে গভর্নিং বডি হয়, সেখানেও আসতে পারবে না। তাদেরকে যদি এইভাবে বিচ্ছিন্ন করে দেন আপনার রাজনৈতিক প্রক্রিয়া থেকে, ইলেকশন প্রক্রিয়া থেকে, তাহলে এটা কী হবে যে আপনার নেতৃত্ব, যে লোকগুলি এই নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে আপনার ইলেকশন প্রসেস থেকে বাদ রাখেন। তাদেরকে আপনি সবাইকে তো এই আইনের আনতে পারতেছেন না, সেই ক্যাপাসিটি নাই। কিন্তু প্রত্যেকেরই আনা উচিত, যারা আপনি মনে করেন টাকা নিচ্ছে চাকরির বিনিময়ে হবে। আচ্ছা, আমি শেষ করতে কথা হবে, বলতে আপনার কাছে আসবো, এই বিষয়ে আসবো। 1 মিনিট করে ফজলুল সত্তার, আপনাকে শেষ অপশন, 1 মিনিট কথা বলুন। হ্যাঁ, একটা হলো যে আওয়ামী লীগ তো এখনও চোরাগোপ্তা হামলা বিভিন্ন এলাকায় করছে, এই ঢাকা শহরে হঠাৎ বিভিন্ন জায়গায় আক্রমণ করছে, এই করছে। তো তারা তো ওই প্রক্রিয়ার মধ্যেই আছে, ওই প্রক্রিয়ার বাইরে তারা না। হ্যাঁ, তো তাদেরকে এই সুযোগ দেওয়ার তো কোনো সুযোগ নেই। আগে তাদের বিচার হোক, তারপরে তারা মানুষের কাছে যারা বড় ধরনের অপরাধ করে নাই, ছোটোখাটো অপরাধে যারা ছিল বা সমর্থন করেছে, ওইভাবে তাদের নৈতিকভাবে তাদের ক্ষমা চাক, তারপরে আওয়ামী লীগের প্রশ্ন আসবে। আরেকটা জিনিস যেটা মঞ্জু ভাই প্রথম বলেছিল যে মব বলতে, আমরা কথায় কথায় শুধু মব বলি, কিন্তু মব কখন হয়?
যখন দেখা গেল যে রাষ্ট্র তার যে যথাযথ আইন প্রয়োগের যে ভূমিকা, সেই ভূমিকাটা সঠিকভাবে নেয় না। তো আওয়ামী লীগ 5 তারিখের পরে এই ফেসিবাদী দল এবং তাদের সহযোগী যে সংগঠনগুলো, তাদের বিরুদ্ধে যে আমাদের রাষ্ট্রের যে সক্রিয় যে ভূমিকা নেওয়া দরকার ছিল তাদেরকে দমনের জন্য, তাদের বিচারের জন্য, সেইটা নেয়নি। না নেওয়ার কারণে যেটা হলো, সেই মানুষ যখন বিচারের ব্যাপারে আস্থাহীনতায় ভুগছে, তখন এই জিনিসগুলো অনেক ধন্যবাদ বড়। ধন্যবাদ এস এম জহুরুল ইসলাম। আমরা শেষ করবো আপনাকে দিয়ে। আপনি মনে হয় আপনার বক্তব্য থেকে সরে এসেছেন। আমরা কিন্তু বলেছি, আমি বলেছি যে আওয়ামী লীগের সবাই কিন্তু আওয়ামী লীগের অ্যাক্টিভ সদস্য না, তারা ফলোয়ার হতে পারে কিংবা হয়তো সাপোর্টার হতে পারে। তো সেই সাপোর্টাররা যদি তারা ইফ দে আর নট ইমপ্লিকেটেড ইন এ ক্রিমিনাল কেস, তাহলে তাদেরকেও তো মানে কেউ ধরতেও যাচ্ছে না। এখনও তারা চলাফেরা করছে, হাট বাজার করতেছে, আমাদের সাথে বসে গল্পগুজব করছে, বৈঠক করতেছে, সবই করতেছে। তাদের ব্যাপারে তো কোনো সমস্যা নাই। সমস্যা হলো প্রতীকে, হ্যাঁ সমস্যা প্রতীকে। প্রতীকে হ্যাঁ, প্রতীক মানে ওই প্রতীকটা হয়ে গেছে ফ্যাসিজমের প্রতীক, এটাই হলো সমস্যা। তো ফ্যাসিস্টদেরকে বাদ দিয়ে দেন, আচ্ছা, এফডোয়ান করে। না, ফ্যাসিস্টদেরকে তো আপনার তো ওইভাবে পলিটিক্যালি মানে সরকার অফিসিয়ালি ব্যান না করতে পারলেও তারা কিন্তু তাদের উপরে কিছু কিছু এম্বার্গো দিয়েছে। দোজ হু আর ক্রিমিনালস, হার্ডকোর ক্রিমিনালস, দোজ হু আর চার্জড ফর মার্ডার, লুটিং, রেপ, অ্যাবডাকশন। 25 লক্ষ অফিসিয়াল আছে কিন্তু আওয়ামী লীগের, এই যদি আমাদেরকে সকল শেষ ডিস্ট্রিক্টে এবং তার সংগঠনে 25 লক্ষ লোক আছে। এই 25 লক্ষ লোকই কিন্তু চুরি, তারপরে চাকরি করা, চাকরি বাণিজ্য সব কিছু করছে। আপনার যতগুলি কমিটি আছে, কমিটি মেম্বার ধরে আপনি তাদেরকে ব্যান করে দেন ইলেকশন থেকে, তাহলে কিন্তু পিউরিফাইড হয়ে গেল। অর্থাৎ যারা পলিটিক্যাল অফিস ইউজ করে পলিটিক্যাল ক্রাইম করে, সব রকম ক্রাইম করে, তাদের পলিটিক্স করার কোনো অধিকার নাই। আমরা শেষ করি। They are running through self-ban. They are afraid of facing the people. They are afraid of, say, coming to open forum to justify their claims. ধন্যবাদ আপনাদেরকে। সম্মানিত Thank you very দর্শক, much. এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সে অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।